বর্তমান সরকারের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী অফিস করছেন। আ আমাদের ঈদের ছুটি হয়ে গেছে। আমাদের সবাই আ আ জনসাধারণ এখন ঘরমুখী। আ কিন্তু আ দেশ তো চালাতে হবে। নতুন সরকার গঠিত হয়েছে। রমজান মাসে যাতে আমাদের জনসাধারণ নিশ্চিন্তভাবে, সঠিকভাবে, ভালোভাবে গ্রামের বাড়িতে ফিরতে পারে। সেজন্য সরকার সচেষ্ট আছে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাকচুয়ালি ২৪ ঘন্টাই কাজ চলে। তো সেই কাজগুলি করার চেষ্টা করছি। আমাদের আজকে ক্যাবিনেট মিটিংও আছে। তো প্রত্যেকটি মন্ত্রণালয়ের কিন্তু কাজ চলছে। আমাদের মধ্যপ্রাচ্যে অনেক আমাদের বাংলাদেশি ভাইরা আছে। এই যুদ্ধ অবস্থায় আছে। তো সেই সব মিলিয়েই আমাদের কাজ থেমে নেই। আমি যখন শপথ পড়ছিলাম, আম আমার সবচেয়ে ১ম মনে পড়ছিল আমার বাবার কথা, যিনি আজকে আমাদের মাঝে নেই, এবং তারপরে আমার এলাকাবাসীর কথা। আমার কাছে মনে হচ্ছিল এই দীর্ঘ ১৮ বছরের যে আমাদের স্ট্রাগল, এই যুদ্ধে, এই স্ট্রাগলে অনেকেই আমার সাথে ছিলেন, অনেকেই আমার সহযোদ্ধা ছিলেন, আবার অনেকে ছিলেন না। এবং আমি এই দায়িত্বটা যে আমাকে দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী, সেই দায়িত্বটা আমি ঠিকমতো পালন করতে পারবো নাকি সেটাও মনে হচ্ছিল। আমি তো আ আমার ছেলেমেয়েকে অবশ্যই, আমার মাকে, আমার ছেলেমেয়ে দেশের বাইরে থাকে। তো আমি ১ম এই তাদেরকেই জানিয়েছি। অবশ্য পরিবারই তো সব মানুষ তো পরিবারকেই সবচেয়ে ১ম জানায়। আমার পরিবারে যারা আমার আপনজন, কাছের জন তাদেরকে আমি ১ম জানিয়েছি। তারপরে তো সারা বিশ্বই জেনেছে, আমার এলাকাবাসী, আমার বন্ধু-বান্ধব, পরিবারের অন্য সদস্যরাও জেনেছে। দেখুন, আমি একটু রাজনৈতিক পরিবারের সন্তান। আমি পলিটিক্সের সব দিকই আমি দেখে ফেলেছি আমার মনে হয়। আ বাংলাদেশের প্রেক্ষাপটে আমার বাবা একজন মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। আ উনার রাজনৈতিক জীবন আমি দেখেছি। পরবর্তীকালে আমি নিজে যখন রাজনীতিতে এসেছি, আমি দেখেছি রাজনীতি আ যেমন মানুষের কল্যাণ করার জন্য রাজনীতি, মানুষের সেবা করার জন্য রাজনীতি। এই রাজনীতিটা করতে গিয়ে অনেক প্রতিবন্ধকতাও থাকে। কারণ আমরা তো মানে স বিএনপি কত দীর্ঘ ১৭ বছর রাস্তায় ছিল, বিরোধী দলে ছিল। সেই জায়গাটা থেকে আমার পথ মসৃণ ছিল না। অবশ্যই নারী আ রাজনীতিবিদদের বা রাজনৈতিক কর্মীদের আরেকটু মনে হয় বেশি ইয়ে হয়, মানে ঝামেলা হয়, ফেস করতে হয় বেশি। বাট তারপরেও আমি বলব যে আমাকে অনেকেই সহযোগিতা করেছেন। সবচেয়ে বেশি আ আমি আজকে এই মুহূর্তে আ আ আমি মনে করতে চাই যে সবচেয়ে বেশি আমাকে যে সহযোগিতা করেছে আমার পথ চলায় রাজনীতিতে, সেটা হচ্ছে আমাদের গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনি সবসময় আমাকে আ সহযোগিতা করেছেন, এবং আমার পলিটিক্যাল ক্যারিয়ারে যেকোনো বাধা আসলে উনি নিজে, ওনার কাছে গেলে উনি সেই সমস্যাটা সমাধান করে দিয়েছেন। উনি চেয়েছিলেন যে আমি যাতে ভালো করি, আমি যাতে আমার এলাকার মানুষের জন্য কাজ করতে পারি, দেশের জন্য কাজ করতে পারি। সুতরাং আমার গণ্ডির, আমার যেই আ পরিধি ছিল, কাজের যে পরিধি ছিল, সেই পরিধির বাইরেও উনি আমাকে অনেক দায়িত্ব দিয়েছিলেন। তো সেই জন্য আমি উনার প্রতি আমার আল্লাহ উনাকে অবশ্যই জান্নাতবাসী করবেন, আমি দোয়া করি। উনার প্রতি আমি অবশ্যই সবসময় কৃতজ্ঞ থাকব। তো আমি যখন ১ম পথ চলা আমার রাজনীতিতে, তখন তো অনেক কিছু অবশ্যই আমার ফেস করতে হয়েছে ইন্টারনালি, এক্সটার্নালি। কিন্তু আ ম্যাডাম সবসময় আমাকে সহযোগিতা করেছেন, এবং পরবর্তীকালে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু সবসময় আমাকে যেকোনো সমস্যা হলে সেগুলো উনি সমাধান করার চেষ্টা করেছেন। উনি আমাকে সুযোগ করে দিয়েছেন কাজ করার। তো অবশ্যই আমি ওনাদের, মানে আমাদের প্রধানমন্ত্রীর কাছে, আমাদের চেয়ারম্যান সাহেবের কাছে এবং ম্যাডামের কাছে আমি সবসময় ঋণী থাকবো সেজন্য। অনেক স্মৃতি তো ম্যাডামের সাথে। আ আলহামদুলিল্লাহ আমার অনেক সুযোগ হয়েছে ওনার সাথে কাজ করার, ওনার অধীনে থেকে ওনার কর্মী হিসেবে কাজ করার সুযোগ হয়েছে। উম আমার কাছে মনে আছে একটা স্মৃতি, আ যে আম আপনারা জানেন যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী মে ৩০ তারিখে।
তো উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা কর্মসূচি সবসময় থাকে যে আমরা প্রতি বছর বিভিন্ন জায়গায় গরিব দুঃখীদের এই উপলক্ষে খাদ্য দেওয়া হয়, বিভিন্ন বস্ত্র দেওয়া হয়। সেই কর্মসূচিটা আমরা করছিলাম কয়েক বছর, মানে এটা আরও উনি একটা মিথ্যা মামলায় জেলে যাওয়ার আগের কথা বলছি, এটা হয়তো 12-13 সময়। তো আমরা সারাদিন ঘুরছি এবং আমি ওনার সাথে ছিলাম, অনেকেই ওনার সাথে ছিলেন ওনার সব সফর সঙ্গী হিসেবে। উনি ঢাকার বিভিন্ন জায়গায় যাচ্ছিলেন এবং অত্যন্ত গরমের সময় ছিল। তো অনেক জায়গায় গিয়ে আমরা আমাদের পল্টনের পার্টি অফিসে গেলাম। পার্টি অফিসে উনি একটু এখানে যাত্রা বিরতি, তো সেই যাত্রা বিরতির সময় উনি গেল। তো উনি ওনার কক্ষে যখন যাওয়ার সাথে উনি দেখলেন যে আমি বের হয়ে যাচ্ছি, তো উনি আমাকে ডেকে নিলেন। তো উনি আমাকে আমার ডাক নামে ডাকতেন, রিঙ্কু বলতেন। তো বলতেন যে, রিঙ্কু তুমি এখানে থাকো, তুমি তো অনেক কাজ করছো। তারপরে দেন এই যে ওই সময়টা যে ওনার সাথে আমাদের আরও অনেক আমাদের নারী নেত্রীরা ছিলেন, তো ওনার সাথে যে কথোপকথন, এবং উনি যে এত সরল ছিলেন, এত স্বাভাবিক ছিলেন, সকল প্রতিহিংসার ঊর্ধ্বে ছিলেন, নোংরা রাজনীতির ঊর্ধ্বে ছিলেন, সেটা ওনার সাথে যখন কেউই যখন ওয়ান টু ওয়ান কথা বলেছে সেটাই বুঝতে পেরেছে। তো এরকম অনেক স্মৃতি আছে, অনেক স্মৃতি আছে। দেখুন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন আমরা সরকার গঠন করেছি একটি নিরপেক্ষ ফ্রি ফেয়ার নির্বাচনের মধ্য দিয়ে, আমরা এখন আমাদের দায়িত্ব অনেক, কারণ 17 বছর অনেক কিছুই, মানে অর্থনীতি ভঙ্গুর হওয়ার অনেক কারণ আছে। আমাদের দুর্নীতি, ফরেন ইনভেস্টমেন্ট সেরকম আসেনি। আমাদের এই বাংলাদেশে যে ব্যবসার পরিবেশ বা ইনভেস্টমেন্টের পরিবেশ, সেই পরিবেশটা আমাদের যারা ট্রেড পার্টনার, আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার, তাদের জন্য অনেক সময় অনুকূলে ছিল না। সেই কারণে তারা অনেক সময় কিন্তু আমাদের বিশেষ করে 10-11 বছরে আমাদের এখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অনেক কমে গেছে, ইনভেস্টমেন্ট অনেক কমে গেছে। সেই জায়গাটায় আমাদের এখন কূটনীতির জায়গায় আমাদের অনেক কাজ করার আছে। সবচেয়ে যেটা আমি মনে করি যে এখন আমাদের বিশ্বায়নের যুগে মেইন ডিপ্লোমেসিটাই হচ্ছে আপনার ইকোনমিক ডিপ্লোমেসি, অর্থনৈতিক ডিপ্লোমেসি। এই অর্থনৈতিক ডিপ্লোমেসিটা বাংলাদেশের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের আমাদের ভৌগোলিকভাবে আমাদের যে অবস্থান, সেই কারণে, এবং বাংলাদেশের স্ট্র্যাটেজিকভাবে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ বিভিন্ন কারণে। সো বাংলাদেশের অর্থনীতি যদি আমরা আরও গড়ে তুলতে চাই, উচ্চ শিখরে নিতে চাই, মানুষের যদি ভাগ্যের পরিবর্তন করতে হয়, তাহলে আমাদের বাংলাদেশের কূটনীতিটাও ওই জায়গায় নিতে হবে, যেটা খুব সঠিকভাবে আমাদের ফরেন পলিসি এবার এখন আমরা যেভাবে ব্যাখ্যা করেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, আমাদের ইশতেহারও সেটা আছে যে সবার আগে বাংলাদেশ ফার্স্ট। তার মানে আমাদের যে কোনো দেশের সাথে আমাদের দ্বিপাক্ষিক বা মাল্টিল্যাটারাল যেই সম্পর্কগুলো আছে, সেই সম্পর্কগুলো আমরা রাখবো, বাস্তবায়ন করব, কিন্তু সেটা বাংলাদেশকে প্রথম রেখে, বাংলাদেশের মানুষের স্বার্থকে প্রথম রেখে। তো সেইটা মাথায় রেখে আমাদের কূটনীতিটা হচ্ছে, এবং সেভাবে আমি কাজ করার চেষ্টা করছি। আমাদের পররাষ্ট্র নীতিটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ম্যানিফেস্টো আছে, সে ম্যানিফেস্টোর আঙ্গিকেই হবে। পররাষ্ট্র নীতির অধীনে আমাদের এক ম্যানিফেস্টোতে কিন্তু সুস্পষ্টভাবে বলা আছে, এবং আমাদের ইশতেহারটাকে ইমপ্লিমেন্ট করা পররাষ্ট্র নীতিতে, সেটাই আমাদের সবচেয়ে প্রথম প্রায়োরিটি। তারপরে হচ্ছে যে দেখুন, আমাদের সার্ক ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ব্রেইন চাইল্ড, ওনার একটা ভিশন ছিল, এবং সার্কের মধ্য দিয়ে এই অঞ্চলের সাউথ এশিয়ান দেশগুলোর কানেক্টিভিটি, আমাদের পিপল টু পিপল রিলেশন, আমাদের ব্যবসা বাণিজ্য, ট্রেড, কালচার, কৃষ্টি, স্পোর্টস, সব কিছু কিন্তু সার্কের মধ্য দিয়ে উনি আরও শক্ত করার একটা উদ্যোগ নিয়েছিলেন। সেটা গত 17 বছরে এটা হয়নি। সার্কের কাঠামো আছে, সার্কের সব কিছুই আছে, কিন্তু এটা বাস্তবায়নের জায়গায়
আমরা যেতে পারিনি। তো সেই জায়গাটায় অবশ্যই আমাদের পররাষ্ট্রনীতির একটা বড় কাজ হবে যে আবার সার্ককে রিভাইভ করা। সার্কের অধীনে আমরা আমাদের এই সাউথ এশিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে কানেক্টিভিটি আরও জোরদার করা, সেটা একটা অংশ আমাদের গুরুত্বপূর্ণ কাজ হবে। আরেকটা বিরাট সমস্যা রয়ে গেছে রোহিঙ্গা সমস্যা। সেই রোহিঙ্গা সমস্যাটা সমাধান হয়নি, বরঞ্চ আরও ঘনীভূত হয়েছে বিভিন্ন কারণে। এখানে বর্তমান সময়ে সেই রোহিঙ্গা সমস্যা সমাধানও আমাদের পররাষ্ট্রনীতির একটা গুরুত্বপূর্ণ দিক। তারপর যেটা আমি আগেই বলেছি সেটা হচ্ছে ইকোনমি যদি আমাদের যেটা আমাদের ইশতেহারের একটি অঙ্গীকার হচ্ছে যে আমরা জব ক্রিয়েশন করব, আমরা আমাদের এই ছাত্র সমাজ যুব সমাজের জন্য জব ক্রিয়েট করব। কর্মসংস্থান যদি আমাদের তৈরি করতে হয় দেশে এবং বিদেশে যদি কর্মসংস্থান তৈরি করতে হয়, তাহলে সে প্রতিবন্ধকতা যদি কোনো থেকে থাকে সেগুলো দূর করার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বের মধ্যে পড়ে। বিভিন্ন দেশে আমাদের দেশের মানুষ স্কিলড লেবার, আনস্কিলড লেবার, সেমি স্কিলড লেবার তারা যেন যেতে পারে, সেটা আমরা দেখছি এবং সেটা কিন্তু আমরা চেষ্টা করছি যাতে আরও বেশি নতুন অ্যাভিনিউ আমরা এক্সপ্লোর করার চেষ্টা করছি। নতুন কোন দেশে আমরা আগে কখনো এটা আমরা চিন্তা করিনি, সেসব দেশে আমাদের স্কিলড লেবার যেতে পারে নাকি। আমরা ভোকেশনাল ট্রেনিংয়ের উপর জোর দিচ্ছি। এই সরকারের বিএনপি সরকারের একটি প্রধান অঙ্গীকার হচ্ছে আমাদের শিক্ষাঙ্গনে আমাদের ভোকেশনাল ট্রেনিংটাকে আরও শক্তিশালী করা, স্কিলড লেবারটাকে আরও শক্তিশালী করা। যেই দেশে যেই স্কিলড লোকজন প্রয়োজন সেটা যেন আমরা সরবরাহ করতে পারি। সেক্ষেত্রে আমরা দুটো কাজ হবে, আমাদের অর্থনীতিতেও সেটা আমাদের লিমিটেন্স হিসেবে আমাদের অর্থনীতি শক্তিশালী হবে, আরেকটা দিকে আমাদের আরও বেশি কর্মসংস্থান আমরা তৈরি করতে পারবো। তো সেটা আমাদের পররাষ্ট্রনীতির মধ্যে পড়ে। এছাড়া বিভিন্ন দেশের সাথে আমাদের সুসম্পর্ক, বিভিন্ন দেশের সাথে আমাদের বায়োল্যাটারাল মাল্টিল্যাটারাল সম্পর্ক, আমাদের কালচারাল ডিপ্লোমেসিতে আমরা আমাদের যেই সব দেশের সাথে আমাদের পিপল টু পিপল রিলেশনশিপ, মানুষের সাথে মানুষের সম্পর্ক, যোগাযোগ, এটা আরও বাড়ানোর জন্য, আমাদের কালচারাল ডিপ্লোমেসিটাকে আরও শক্তিশালী করার জন্য, আমাদের স্পোর্টস ডিপ্লোমেসিটাকে আরও শক্তিশালী করার জন্য, খেলাতে আমাদের বিভিন্ন আঙ্গিক আছে, জায়গা আছে যেখানে পররাষ্ট্র মন্ত্রণালয় সাহায্য করতে পারে, ভূমিকা রাখতে পারে। বিভিন্ন দেশের সাথে আমাদের কালচারের বিভিন্ন সেক্টরে আমাদের এমওইউ আছে, যেগুলো আমরা আরও রিভাইভ করে আমাদের কালচারাল ডিপ্লোমেসিটাকে শক্তিশালী করতে পারি। সেটাও কিন্তু আমাদের ইনডাইরেক্টলি আমাদের ইকোনমিতে সাহায্য করবে এবং আমাদের দেশকে বিশ্বের মানচিত্রে আরও বেশি ভালোভাবে তুলে ধরতে সহযোগিতা করবে। তো এই সবগুলোই কিন্তু আমাদের পররাষ্ট্র নীতির মধ্যে পড়ে, কূটনীতির মধ্যে পড়ে। তো সেটা তো আমরা করবো ইনশাল্লাহ, এই কাজটা অলরেডি শুরু হয়েছে। দেখেন, গত আওয়ামী লীগের সময় আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যে মিশনগুলো আছে সারা দেশে, এই মিশনগুলোকে কিন্তু পুরোপুরিভাবে তাদের সক্ষমতা অনুযায়ী কাজ তারা করতে পারেনি বা কাজ করতে দেওয়া হয় না। এটা আমার ব্যক্তিগত অবজারভেশন। আমরা চাই আমাদের এই নতুন সরকারের অধীনে, বিএনপি সরকারের অধীনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যে আমাদের সারা পৃথিবীতে আমাদের যে মিশনগুলো আছে, আমাদের মধ্যপ্রাচ্যের দেশগুলো, ইউরোপিয়ান কান্ট্রিগুলো, বিভিন্ন জায়গায় আমাদের যে মিশনগুলো আছে সেগুলো যেন আরও বেশি মানে সক্ষম হয়, আরও বেশি ফাংশনাল হয়, আরও বেশি কার্যকরী হয় এবং আমাদের বাংলাদেশিরা যারা বিদেশে থাকেন তাদের জন্য আমাদের বাংলাদেশি মিশনগুলো যেন একেবারে কার্যকরী ভূমিকা রাখতে পারে, মানে আরও বেশি তাদেরকে বিভিন্ন বিপদ আপদে সাহায্য করতে পারে, সেইটা কিন্তু সক্ষমতা আমরা বাড়ানোর চেষ্টা করছি, লোকবলও বাড়ানোর চেষ্টা করছি এবং তাদেরকে এমপাওয়ার করার চেষ্টা করছি। তাদেরকে কাজ করার সুযোগটা আমার মনে হয় এতদিন বিভিন্ন কারণেই হোক দেওয়া হয়নি। সেই কাজ করার সুযোগটা তাদেরকে আমরা দিচ্ছি যাতে তারা সম্পূর্ণভাবে ওই তাদের সক্ষমতা কাজে লাগিয়ে তারা বাংলাদেশিদের জন্য ওখানে কাজ করতে পারে। যেমন মধ্যপ্রাচ্যের কথাই বলি, যেমন এখন যুদ্ধাবস্থা চলছে মধ্যপ্রাচ্যে, আমাদের কুয়েত, কাতার, সৌদি আরেবিয়া, ইউএই, আবুধাবি, ইরান তো আছে, ইরান তো যুদ্ধ চলছেই,
এই দেশগুলো যেখানে আমাদের আমাদের এই দেশগুলোতে যেই দেশগুলোর নাম আমি বললাম ওই দেশে আমাদের অনেক বেশি সংখ্যক বাংলাদেশি কাজ করে, কর্মরত আছে বিভিন্ন ভাবে। এদেরকে কিন্তু এই যুদ্ধ অবস্থায় আমাদের মিশনগুলোর প্রতিদিন তারা ২৪ ঘন্টায় বলতে গেলে কাজ করে যাচ্ছে, যাতে আমাদের লোকজন নিরাপদে থাকে। তাদেরকে যদি কোনো জায়গায় স্থানান্তর করতে হয়, নিরাপদে রাখতে হয়, তাদের কে যদি ফিরিয়ে আনতে হয়, বা আমাদের ইতিমধ্যে আমাদের ৪ জন ভাইকে আমরা হারিয়েছি আমাদের বিদেশে যুদ্ধের কারণে, এদেরকে একজন আমাদের ফেরত আনতে পেরেছি। এইসব প্রত্যেকটা, এবং পরিবারদের সাথে যোগাযোগ রাখা, এই প্রত্যেকটা পরিবারের সাথে যোগাযোগ কিন্তু আমরা রাখছি। মালদ্বীপসে কিছুদিন আগে এটা একটা অ্যাক্সিডেন্টে আমাদের কিছু বাংলাদেশে ৫ জন বাংলাদেশি আমরা হারিয়েছি এই ৩-৪ দিন আগে। সেখানেও কিন্তু ওই পরিবারগুলোর সাথে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যোগাযোগ করেছে, কথা বলেছে, এবং তারা যেন নিরাপদে ভালোভাবে এই ডেড বডি যারা মারা গেছে তারা যেন ফেরত আনতে পারে। সেখানে কিন্তু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সচেষ্ট আছে। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি যে এখন আমাদের মিশনগুলো অনেক বেশি ফাংশনাল, অনেক বেশি অ্যাক্টিভ, এবং অনেক বেশি বন্ধুবৎসল আমাদের বাংলাদেশিদের জন্য ওখানে। আমার মনে হয় অনেকটাই ভাবমূর্তি আমাদের পাল্টেছে বাংলাদেশের, কারণ অনেক দিন পরে আমাদের গণতন্ত্র ফেরত এসেছে, ডেমোক্রেসির পথে আমরা হাঁটা শুরু করেছি, ভোটাধিকার ফেরত এসেছে, মানুষ ভোট দিতে পেরেছে, সারা বিশ্ব সেটা দেখেছে। তো আমাদের এখানে এই নির্বাচনের সময় বহু বিদেশি পর্যবেক্ষক ছিল, তারা তাদের রিপোর্ট দিয়েছে। তো সেটা আমরা যে অটোক্রেসি থেকে আবার ডেমোক্রেসিতে আসতে পেরেছি, সেটাই আমাদের কিন্তু বাংলাদেশের একটা পজিটিভ দিকে আমরা হাঁটা শুরু করেছি, ১ নম্বর। ২ নম্বর হচ্ছে যে বাংলাদেশের ভাবমূর্তি আরও বেটার করার জন্য, ভালো করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যে কাজ করছে। সেটা হচ্ছে যে আমাদের যেটা আমি একবার বলেছি, আবারও আমি রিপিট করি, যে আমাদের অর্থনৈতিক পরিবেশ এবং বিনিয়োগের পরিবেশ একেবারে স্বচ্ছ, দুর্নীতিমুক্ত করার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার দরকার সেটা কিন্তু সরকার নিচ্ছে, যাতে আমাদের যারা বিনিয়োগ করবে তারা যেন নিশ্চিন্তে সিকিউরিটি সহকারে এখানে বিনিয়োগ করতে পারে, এবং তাদের যাতে কোনো রকম মানে এই বিজনেস করতে বা বিনিয়োগ করতে বা ইনভেস্টমেন্ট করতে বা ইন্ডাস্ট্রি করতে কোনো সমস্যা না হয়, সেটা কিন্তু সরকার সচেষ্ট আছে। এবং বাংলাদেশকে পজিটিভলি বিশ্বের মানচিত্রে তুলে ধরার জন্য এই যে মানি লন্ডারিং, এই যেগুলো আমরা দেখে আসছি বিগত দিনে, এই সব কুকর্ম বন্ধ করার জন্য, আমাদের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে শক্তিশালী করার জন্য, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য, স্বচ্ছ করার জন্য, দায়বদ্ধ করার জন্য বিএনপি কাজ করছে। তো আমি মনে করি যে এটা যদি আমাদের সকলে মিলে, এটা তো শুধু সরকারি দলের দায়িত্ব না, সরকারি দল, বিরোধী দল, আমাদের যারা স্টেক হোল্ডার আছে, আমাদের সুশীল সমাজ আছে, সকলে মিলে একটা ঐক্যবদ্ধ প্রয়াস লাগবে। এবং বিশেষ করে আমাদের যে বিশাল ইউথ ডেমোগ্রাফিক আছে, আমাদের যে ইয়াং জেনারেশন আছে, তাদের একটা বিশাল ভূমিকা আছে, এবং বিএনপি খুবই নোয়িংলি, কনসিয়াসলি এই বিশাল জনগোষ্ঠীকে, আমাদের ইউথকে কান্ট্রি বিল্ডিংয়ে, বাংলাদেশের ডেভেলপমেন্টের কাজে, এবং আমাদের নতুন বাংলাদেশ গড়তে তাদেরকে কাজে লাগাতে চায় এবং সহযোগিতা নিতে চায়। তো আমরা সবসময় বলে এসেছি যে বিএনপি যদি সরকার গঠন করতে পারে, বিগত দিন আমরা বলেছি যে বিএনপি সরকার গঠন করতে পারলে সবাইকে নিয়ে আমরা কাজ করতে চাই, কারণ একা একটা সরকার কখনই সব কিছু করতে পারে না বাংলাদেশ ডেভেলপমেন্টের জন্য। তো সেই জায়গায় আমরা সচেষ্ট আছি ইনশাল্লাহ। পররাষ্ট্র মন্ত্রণালয় এমন একটি মন্ত্রণালয় যেটা আমি কাজ শুরু করার পরে আমি উপলব্ধি করলাম যে আমাদের প্রত্যেক মন্ত্রণালয়ের সাথে কিন্তু আমাদের কাজ আছে। ইন্টারমিনিস্ট্রিয়াল সব মন্ত্রণালয় আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় জড়িত কোনো না কোনোভাবে। তো কাজের পরিধি অনেক বড়। আমরা এতক্ষণ ধরে যে আলোচনা করলাম, বহির্বিশ্বের সাথে সম্পর্ক রাখা, বিভিন্নভাবে তাদের সাথে যোগাযোগ রাখা, তাদের সাথে কাজ করা, এটা তো একটা কাজ আছেই। এবং আমি বলবো যে আমি লাকি যে আমার মন্ত্রণালয়ে আমার যে পররাষ্ট্রমন্ত্রী, উনি অত্যন্ত ডেডিকেটেড, এবং উনি অনেক কাজ করার স্পেস দেয় সবাইকে। হি ইজ ভেরি
প্রফেশনাল দ্যাট ওয়ে। তো আমার কাছে মনে হয় যে, এবং ওনার নিজেরও যেহেতু অনেক বিশাল একটা এক্সপিরিয়েন্স আছে এই ডিপ্লোমেসিতে, কূটনীতিতে কাজ করার। তো বিগত দিনে উনি বহু বছর উনি ইউএনএ কাজ করেছেন। ওনার অনেক যেহেতু এই 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 সেক্টরে ওনার অনেক এক্সপিরিয়েন্স আছে। তো আমি মনে করি যে ওনার এখানে আমার শেখারও একটা জায়গা রয়েছে, এবং আমার এখানে আমাদের কাজের পরিধির কোনো সমস্যা নেই, কারণ কাজ অনেক, এবং নতুন নতুন কাজ করতেও কেউ বাধা দিচ্ছে না। কারণ আমরা তো নতুনভাবে পররাষ্ট্র নীতিটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই, কূটনীতিটাকে সামনে এগিয়ে নিতে চাই, আমরা ইনোভেটিভ কিছু করতে চাই। সেই জায়গাটা থেকে আমার অনেক কাজ করার সুযোগ আছে, বহির্বিশ্বের সাথেও এবং বাংলাদেশেও। এখনও ভারসাম্য আমি বুঝতে পারছি না কিভাবে রাখবো, কিন্তু হ্যাঁ, অবশ্যই রাখতে হবে, কারণ আমার এলাকার মানুষ আমার প্রায়োরিটি। তাদের প্রথম কথা, আমার এলাকার মানুষের ভাগ্য উন্নয়ন করা, আমার এলাকার মানুষ ডেভেলপমেন্ট করা, সেটা আমার একটা প্রায়োরিটি। তো সেই জায়গাটায় আমি ইতিমধ্যে অ্যাকচুয়ালি আমি কাজ শুরু করেছি যে আমার এলাকায় কী কী সমস্যাগুলো আছে, রাস্তাঘাট, হসপিটাল, আমাদের শিক্ষার অনেক, আমাদের এখানে শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজন। এই কাজগুলো আমি ইতিমধ্যে আমার মতো করে শুরু করেছি। ভারসাম্যটা আমার কাছে মনে হয় আরও বেশি আমার একটা জায়গায় আসতে হবে, যেখানে আমি আমার প্রতিদিনকার কাজটা করেও আমি আমার এলাকার মানুষের জন্য সময় বের করাটা কঠিন, কিন্তু আমি সেটা চেষ্টা করছি, যাতে আমি প্রতি শুক্রবারই চেষ্টা করি যে আমার নির্বাচনী এলাকায় যেতে। সো যেমন আমাদের রোজার ঈদেও আমি এলাকায় আমার গ্রামের বাড়িতে চলে যাব। তো সেই জায়গাটা থেকে আমি চাচ্ছি যে দেখি ভারসাম্যটা কিভাবে রাখা যায়। আমি তো এটা তো আমার খুবই একটা কাজের জায়গা, নারী নেতৃত্ব। আমি খুবই নারী নেতৃত্বে বিশ্বাসী, নারীদের এম্পাওয়ারমেন্টে বিশ্বাসী, সক্ষমতায় বিশ্বাসী। নারীদের ক্ষমতায়নের জন্যে আমাদের অনেক কাজ করতে হবে। রাজনৈতিক দলগুলোর যেভাবে কাজ করতে হবে, আমাদের ব্যক্তিগত জায়গা থেকে কাজ করতে হবে। আমি আমার জায়গা থেকে নারীর ক্ষমতায়নের জন্য আমার দলের ভিতরে আমি যেভাবে কাজ করি, দলের বাইরেও আমি কাজ করে যাচ্ছি। আমাদের আরও বেশি নারীদের রাজনীতিতে আসার প্রয়োজন, আরও বেশি নারীদের ডিরেক্ট ইলেকশনে নমিনেশন পাওয়ার প্রয়োজন, আরও বেশি নারীদের আমাদের বিভিন্ন সেক্টরে ডিসিশন মেকিং জায়গায় আসা প্রয়োজন। নারীরা পারে, আপনারা দেখেন, আপনি খেলাধুলা, ফুটবলে দেখেন, সব জায়গায় দেখেন আমাদের মেয়েরা কত ভালো করছে ইনশাল্লাহ। তো সেই জায়গাটার থেকে আমি মনে করি যে নারীরা তাদের ট্যালেন্ট আছে, যোগ্যতা আছে, শিক্ষা আছে, তাদেরকে সুযোগ দিলে, আমরা যদি তাদেরকে প্রপার এডুকেশন দিতে পারি, প্রপার এনভায়রনমেন্ট দিতে পারি, প্রপার যা তাদের লজিস্টিক্স আমরা সাপোর্ট দিতে পারি, তাহলে যে কোনো সেক্টরে নারীরা ভালো করতে সক্ষম। আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছি, আমি চাই যে পররাষ্ট্র নীতিতে বা পররাষ্ট্রে আরও বেশি নারীরা অংশগ্রহণ করুক এই কাজে। তো সেটাতেও আমি সচেষ্ট থাকবো। আমার দিক থেকে আমি সবসময় চেষ্টা করে যাব নারীর ক্ষমতায়নের দিকটা, নারীর বিরুদ্ধে যে অ্যাবিউজগুলো হয়, নারী নির্যাতনগুলো হয়, সেগুলো কীভাবে বন্ধ করা যায়, আমাদের আইনের শাসন আরও কীভাবে সুদৃঢ় করা যায়, নারীরা যে সুবিচার পায়, সেই জায়গাটা থেকে আমি কাজ করে যাব আমার জায়গাটা থেকে। প্রিয় দেশবাসী, আমার এলাকাবাসী, নগরকান্দা সালতাবাসী, এই রোজার ঈদে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আরও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের প্রবাসী ভাইরা, বোনরা, যারা আমাদের থেকে দূরে আছেন, বাংলাদেশের জন্য কাজ করছেন, বাংলাদেশের জন্য কষ্ট করছেন। এখন এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থায় আমাদের অনেক প্রবাসীরাই কষ্টে আছেন, বিপদে আছেন। এই রোজার মাসে আমরা দোয়া করি যে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আমাদের দেশে যারা আছেন সকলকে আপনারা যেন ভালোভাবে ঈদ করতে পারেন, পরিবারের সাথে ঈদ করতে পারেন, সেই জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। ঈদ মোবারক।